সো হ্যালো এভরিওয়ান, আজ থেকে আমরা স্টার্ট করব হচ্ছে নতুন একটা সাবজেক্ট যার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেম আমাদের অ্যাকচুয়ালি পড়তে কী হবে, যদি আমরা সিলেবাস দেখি অপারেটিং সিস্টেমের, তো প্রথমে আমাদের পড়তে হবে ইন্ট্রোডাকশান, তারপরে পড়তে হবে হচ্ছে প্রসেস কী, তারপরে আমাদের পড়তে হবে হচ্ছে সেই প্রসেসগুলো আমরা দেখলাম সেই প্রসেসকে কীভাবে সিঙ্ক্রোনাইজ করানো হয়। তারপরে আমাদের দেখতে হবে হচ্ছে মেমোরি কীভাবে কাজ করে। তারপরে দেখতে হবে যে ইনপুট আউটপুট বা ডিস্ক শিডিউলিং কীভাবে, ডিস্ক ম্যানেজমেন্ট আমরা কীভাবে করে। তারপরে আমাদের দেখতে হবে হচ্ছে প্রোটেকশন, থ্রেডস বাগেরা বাগেরা। তো আজকে আমরা অপারেটিং সিস্টেমের ইন্ট্রোডাকশানটা দেখতে যাচ্ছি। সো অপারেটিং সিস্টেম মানেটা কী বলতে চাইছে, এর আগে তো আমরা সিওএ পড়ে এসেছি। সিওএ কী করে, হার্ডওয়্যার লেভেলে কাজগুলো করে। এবার অপারেটিং সিস্টেম কী কাজ করলো, অপারেটিং সিস্টেম করলো হচ্ছে যে হার্ডওয়্যারগুলো আছে আমাদের, ইনপুট আউটপুট ইউনিট, মেমোরি ইউনিট অ্যান্ড আমাদের যে সিপিইউটা আছে, সিপিইউ রেজিস্টার বাগেরা যেটা আছে, সেইগুলোকে একটা ছাতার তলায় নিয়ে এলো। সেগুলোকে আমরা বলি হচ্ছে রিসোর্সেস, সেগুলোকে বলা হয় কম্পিউটার রিসোর্সেস। কম্পিউটার রিসোর্সেস ক ধরনের হয় বা কটা হয়, তিনটে মেনলি তিনটে হয়, আরও হয় সফটওয়্যার রিসোর্সেসও হয়। মেনলি হার্ডওয়্যার রিসোর্স বলতে এই কটাই হয়, মেমোরি, ইনপুট আউটপুট আর সিপিইউ যেভাবে কাজ করে সিপিইউর ইউনিটগুলো, ব্যাস। এইগুলোকে কে ম্যানেজ করে, এগুলোকে ম্যানেজই করে হচ্ছে অপারেটিং সিস্টেম। এইটাই হচ্ছে মেন অপারেটিং সিস্টেমের কাজ। কি করে, ফার্স্ট ডেফিনেশন আমরা কি বলতে পারি, অপারেটিং সিস্টেম ইজ এ রিসোর্স ম্যানেজার which manages the computer resources like input output, memory, CPU. Further we divide the CPU like CPU registers, etc and etc. So second আমাদের আসতে পারে কথাটা কি, আমাদের কাছে মেমোরি আছে, কতগুলো মেমোরি আছে, একটা সেকেন্ডারি মেমোরি, একটা মেন মেমোরি, তাই তো। সেকেন্ডারি মেমোরিতে মানে হার্ড ডিস্ক, সেকেন্ডারি মেমোরি, এসএসডি, এগুলোকে আমরা সেকেন্ডারি মেমোরি বলি। সো সেকেন্ডারি মেমোরি যেগুলো থাকে তাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রাম। সেইটাই যখন এক্সিকিউট হয় তাকে আমরা বলি হচ্ছে প্রসেস। সেকেন্ডারি মেমোরিতে যেই কাজটা থাকে সেটাকে বলে হচ্ছে প্রোগ্রাম, যে কোডগুলো থাকে সেটা বলে হচ্ছে প্রোগ্রাম। সেই কোডটাকে যখন আমরা এক্সিকিউট করে আনি না মেন মেমোরিতে, তখন তাকে বলে প্রসেস। তাহলে প্রসেস কি, প্রসেস নাথিং বাট এ প্রোগ্রাম ইন এক্সিকিউশনকে আমরা বলি হচ্ছে প্রসেস। গেল, সো প্রসেস জেনে নিলাম। এবার আমরা কি করি, আমরা প্রসেস তো চালাই না, তার আগে চালাই আমরা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কী বলতে পারি, কালেকশন অফ প্রসেস বা প্রোগ্রামকেই তো আমরা সফটওয়্যার বলি। আমাদের সফটওয়্যার কি, আমরা সফটওয়্যার চালাই হচ্ছে ভিএস কোড সফটওয়্যার চালাই, তারপর হচ্ছে কী বলে এটাকে, টার্বোসি চালাই, এটসেট্রা এটসেট্রা সফটওয়্যার চালাই আমরা। বিভিন্ন ধরনের সি প্লাস প্লাস, জাভা, .NET, এগুলো রান করানোর জন্য আমরা সফটওয়্যার চালাই। সেই সফটওয়্যারকে কী বলে, সেই সফটওয়্যারগুলো কি আসলে কালেকশন অফ প্রোগ্রাম, তাই না। তাহলে এগুলো কোথায় থাকে, এগুলো থাকে সবই তো সেকেন্ডারি মেমোরিতে। সেইগুলো যখন এক্সিকিউট হয় তখন চলে আসে মেন মেমোরিতে, তাকেই আমরা বলি হচ্ছে প্রসেস। বোঝা গেল। তা আমাদের যদি আঁকতে দেয় একটা নর্মাল ডায়াগ্রাম অপারেটিং সিস্টেমে, তাহলে আমরা কীভাবে আঁকবো, কম্পিউটার রিসোর্সেসগুলো রাখবো এখানে, কম্পিউটার রিসোর্সেস, তাই তো।
সেগুলোকে কে ম্যানেজ করছে? সেগুলোকে কে ম্যানেজ করছে? আমাদের অপারেটিং সিস্টেম, তাই তো? সেগুলোকে কে ম্যানেজ করছে? অপারেটিং সিস্টেম। তার ওপরে কে আছে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই তো? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মানে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমাদের যে এন্ড ইউজার মানে আমরা যেটা আছি, তারা কি করে? তারা বলল আমি ওয়ার্ড চালাবো ভাই, তাহলে সে ওয়ার্ডে টিপলো, অ্যাপ্লিকেশান ক্লিক করে ওয়ার্ড ওপেন করলো। আরেকটা এন্ড ইউজার আছে, সে কি বললো, না ভাই আমি তো ফটোশপ চালাবো, সে ফটোশপে ক্লিক করলো, অ্যাপ্লিকেশান সফটওয়্যারে ক্লিক করলো, সেখান থেকে অপারেটিং সিস্টেম ম্যানেজ করছে সব কিছু, কখন কি কোনটা চালাবে। এইটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। এবার কি আসে? এবার আসে হচ্ছে টাইপস অফ অপারেটিং সিস্টেম। কীভাবে দেখবো টাইপস অফ অপারেটিং সিস্টেম কী বলতে কী বোঝায়? কতগুলো টাইপ আছে আমাদের অপারেটিং সিস্টেমে, এগুলো আমাদের পড়বো। দেখো তাহলে টাইপস। প্রথমে আসে হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম, তারপরে আসে হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, তারপরে এসেছিল হচ্ছে মাল্টিটাস্কিং, তারপরে কী এসেছিল? তারপরে এসেছিল হচ্ছে মাল্টি প্রসেসিং, তারপরে কি আসে? রিয়েল টাইম, রিয়েল টাইম ওএস। সো এক এক করে আসি। ব্যাচ অপারেটিং সিস্টেম কি বলছে? ব্যাচ অপারেটিং সিস্টেম মেনলি কাজ করে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো। আমরা তো পড়েছিলাম কিউ ডেটা স্ট্রাকচার, আমরা ডেটা স্ট্রাকচারে পড়ে এসেছিলাম। সো কীভাবে কাজ করে? ফার্স্ট ইন ফার্স্ট আউটের। এইটাও ঠিক তাই। এখানে আমরা ইউজার আছি, ইউজার কিছু আমরা দিলাম একটা জব, ঠিক আছে? সো আমরা টিপলাম, যে কোনো একটা জব টিপলাম, সাপোজ পোস্ট অফিস চালালাম, ঠিক আছে, ওয়ার্ড চালালাম, সেটা গেল অপারেটিং সিস্টেমের কাছে বা প্রসেসরের কাছে, সিপিইউর কাছে। সিপিইউ বললো দাঁড়া ভাই, তারপরে আরেকটা ইউজার এলো, ইউজার 2 এলো, সে একটা জব দিল, সেটা সিপিইউর কাছে গেল। এরকম করতে করতে এনখানা ইউজার আছে, সে এনখানা জব দিল, সব সিপিইউর কাছে গেল। এবার সিপিইউ দেখবে ফার্স্টে কোন জব এসেছিলো। ফার্স্টে হয়েছিল এই যে এই জবটা, তাহলে এক্সিকিউট হবে এইটা ফার্স্টে, তাই না? তারপরে এরকম করতে করতে সব জবগুলো আসবে, সবই এক্সিকিউট হবে নর্মাল যেমন হয়, একটা একটা করে। যে ফার্স্টে এসেছিল ফার্স্টে, যে লাস্টে এসেছিল সে লাস্টে এক্সিকিউট হবে। এটাই হচ্ছে কথা। তারপরে আসে হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। মাল্টি প্রোগ্রামিং কথা শুনে আমরা বুঝতে পারছি যেখানে মাল্টিপল প্রোগ্রাম থাকবে, মানে অনেকগুলো প্রোগ্রাম আছে। ওটা কীভাবে আঁকবো? এখানে সাপোজ একটা প্রসেস 0 আছে, প্রসেস 1 আছে, এরকম দরকার করে প্রসেস এনখানা প্রসেস আছে। সেগুলো কী হচ্ছে? একটা জব কিউতে আছে, সেগুলো আমাদের জব কিউতে আছে, সেগুলো কে করছে? অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করছে। সে কী করবে? দেখ, এখানে 2 বা তার বেশি প্রোগ্রাম তো রান হচ্ছে, তাই না? এখানে 2 বা তার বেশি তো প্রোগ্রাম ওএস জব 0 জব 1-এর মধ্যে আছে, তাকেই আমরা মাল্টি প্রোগ্রামিং বলছি। একটা কি, যখন একটা প্রোগ্রাম ঢুকছে তখন সে কী করছে? ওয়েটে চলে যাচ্ছে। যদি কোনো প্রায়োরিটি বেশি হাই আসে, সে আগে এক্সিকিউট হয়ে যাচ্ছে, বাকিটা মানে যে কাজ করছিল সে
স্টার্ট করে যাচ্ছে বা ওয়েট করে যাচ্ছে। এইটা ছিল হচ্ছে মাল্টি প্রোগ্রামিংয়ের কনসেপ্ট। এবার আছে হচ্ছে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং কী বলছে? মাল্টিটাস্কিং কী বলছে? মাল্টিপল টাস্ক আছে, কথা শুনে বোঝা যাচ্ছে, কিন্তু মাল্টিপল টাস্ক আছে এখানে। এখানে ইট ইজ এ এক্সিকিউশন অফ মাল্টি প্রোগ্রামিং। অ্যাকচুয়ালি তো তাই হচ্ছে না, এখানে মাল্টিপলখানা প্রসেস আমরা আছে, প্রসেস 0, প্রসেস 1, প্রসেস এনখানা প্রসেস আছে। সে কী করছে? জব কিউতে যাচ্ছে, ওএস সামলাচ্ছে সেটা, জব 0, জব 1, জব n, তাই না? এবার এরা কি করছে? এরা দুদিকেই থাকছে, একটা এরা হচ্ছে ওয়েটও করতে পারছে অ্যাজ ওয়েল অ্যাজ এক্সিকিউটও করছে সাইমালটেনিয়াসলি। এটা হচ্ছে মাল্টিটাস্কিং। মানে কিছু সময়ের জন্য করে নিচ্ছে, তারপরে এর এক্সিকিউশন হওয়ার পর তারপরে যে ওয়ানের জব পারফর্ম হচ্ছে, দেন এটা আবার জব কিউতে পাঠিয়ে দিচ্ছে ওয়েটের জন্য, দেন জব 2 আবার পারফর্ম করছে। দেন জব 2 যখন এক্সিকিউট হয়ে যাচ্ছে হাফ, তখন আবার জব 3কে আনছে, জব 3কে খানিকটা প্রসেস করাচ্ছে, দেন আবার জব 4কে আনছে। এরকম করতে করতে মাল্টিটাস্কিং চলে। আগে ছিল না যদিও, এখনকার সবই মাল্টিটাস্কিংয়ের ওপরে চলছে। তারপরে কি আছে? মাল্টিপ্রসেসিং। যদিও এটা দৈনন্দিন জীবনে কম্পিউটার ইউজ হয় না। মাল্টিপল প্রসেস মানে কি? প্রত্যেকের প্রসেসের জন্য আলাদা আলাদা জব আছে, তাহলে সে তো ফার্স্ট এক্সিকিউট হবেই রে ভাই, তাই না? জব 1-এর জন্য প্রসেস P1 আছে, জব 2-এর জন্য প্রসেস P2 আছে। প্রত্যেকটা প্রসেসের জন্য প্রত্যেকটা জব আছে আলাদা আলাদা। আমি ওয়ার্ড খুললাম, তাহলে ওয়ার্ডের জন্য আলাদা সিপিইউ ইউজ করছে। আমি পিপিটি খুললাম, তাহলে তার জন্য আলাদা প্রসেসর ইউজ হচ্ছে। আমি খুললাম হচ্ছে ভিএস কোড, তাহলে তার জন্য আলাদা প্রসেসর আছে। তাহলে সেখানে কোনো ডিলের কোনো সমস্যাই হবে না, সবাই সবার মতো ইন্ডিপেন্ডেন্টলি চলবে এবং ফাস্ট হবে, ফাস্টলি এক্সিকিউট হয়ে যাবে। এবার আসে কি? রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এইটাই রিয়েল টাইমের কোনো আর্কিটেকচার নেই। রিয়েল টাইম আমরা ইউজ করি হচ্ছে মেনলি অ্যাটমিক, যেখানে অ্যাটমিক বোমের সেন্টারগুলো আছে না, অ্যাটমিক বোমের সেন্টার, ওখানে 1 সেকেন্ডের দিলে মানে সব কিছু শেষ হয়ে যেতে পারে। সেই সব জায়গায় রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। আবার যখন যুদ্ধ হয়, সেই ড্রোনগুলো ওড়ায়, ড্রোন থেকে যে মিসাইলগুলো বেরোয়, সেগুলো যদি 1 সেকেন্ডও ডিলে হয় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। ও অপর পাকিস্তান এসে ইন্ডিয়াকে মেরে চলে যাবে তখন। আরেকটা কী হতে পারে? আমাদের যখন স্যাটেলাইটগুলো আমরা স্পেসে পাঠাই, সেখানে থেকে যদি 1 সেকেন্ডে ডিলে হয়, তাহলে মেসেজের কোনো গণ্ডগোল হয়ে যেতে পারে। তো এইসব ক্ষেত্রে আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি। ওকে, এরপরে কি আসে? এরপরে আসবো হচ্ছে আমরা সিপিইউ শিডিউলিংগুলোতে। সিপিইউ শিডিউলিং মেনলি দু ধরনের হয়। একটা হচ্ছে প্রিএমটিভ, একটা হচ্ছে নন প্রিএমটিভ। ওকে, প্রিএমটিভের মধ্যে কী পড়ে? আচ্ছা, আগে আসি নন প্রিএমটিভের মধ্যে কী পড়ে? ফার্স্ট ইন ফার্স্ট আউট, বা একে আমরা বলি হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তারপরে হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। তারপরে এগুলো আমাদের সিলেবাসে নেই, কিন্তু পড়ে যাওয়াটা ভালো, নাম জেনে যাওয়াটা ভালো। হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট, মাল্টি লেভেল
কিউ, প্রায়োরিটি শিডিউলিং বোথ এর ক্ষেত্রেই হয়, এটা প্রিএমটিভের ক্ষেত্রে হয়, নন প্রিএমটিভের ক্ষেত্রেও হয় প্রায়োরিটি। এবার আছে হচ্ছে প্রিএমটিভের ক্ষেত্রে। প্রিএমটিভের ক্ষেত্রে কী হয়, শর্টেস্ট জব ফার্স্টেরই প্রিএমটিভ ভার্সন হচ্ছে শর্টেস্ট রিমেনিং জব ফার্স্ট বা টাইম ফার্স্ট যাই বলিস। এক আছে রাউন্ড রবিং, ভেরি ফেমাস অ্যালগোরিদম। এক আছে প্রায়োরিটি, যেটা বললাম প্রায়োরিটি দুখানা ক্ষেত্রেই হয়, একটা নন প্রিএমটিভের ক্ষেত্রেও হয়, প্রিএমটিভের ক্ষেত্রেও হয়। এবার একটা এক্সাম্পলের সাহায্যে আমরা সমস্ত সিপিইউ শিডিউলগুলো দেখে নেব, ঠিক আছে। আমাদের কাছে একটা প্রসেস দিয়েছে, তার অ্যারাইভাল টাইম দিয়েছে, তার বার্স্ট টাইম দিয়েছে, তার প্রায়োরিটি, আচ্ছা প্রায়োরিটি এখন লাগবে না, দিয়েছে এগুলো কী কী দিয়েছে, প্রসেস P0, P1, P2, P3, চারটে প্রসেস আছে। অ্যারাইভাল টাইম কত সবেতে 000, তার অ্যারাইভ হচ্ছে 0 টাইমে, তার বার্স্ট টাইম কত 3, 4, 2, 1। ওকে, তাহলে একে আমরা ফার্স্ট অ্যালগোরিদম কী আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমাদের তাহলে আঁকতে হবে কি, আঁকতে হবে হচ্ছে আমাদের একটা লাইন আপ, একে আমরা বলি হচ্ছে গ্যান্ট চার্ট। এখানে টি সাইলেন্ট আছে, যেমন সুনামিতে টি সাইলেন্ট থাকে, তেমন গ্যান্ট চার্টে টিটা সাইলেন্ট আছে, ঠিক আছে। যে যা খুশি উচ্চারণ করুক, আমি উচ্চারণ করছি গ্যান্ট চার্ট, ঠিক আছে। এবার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আমরা কি জানি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আমরা জানি হচ্ছে যে ফার্স্টে এসেছে সে ফার্স্টে এক্সিকিউট হবে, এইটা তো আমরা জানি। ফার্স্টে কে এসেছে, P0, তাহলে P0 এক্সিকিউট হবে। P0-র বার্স্ট টাইম কত 3, তাহলে এখানে 3 লিখব, 0 থেকে স্টার্ট হয়েছে 3 পর্যন্ত গেছে। তারপরে কে এসেছে P1, P1-এর বার্স্ট টাইম কত 4, তাহলে 3 আর 4 যোগ করলে কত হয় 7। তারপরে কে এসেছে P2-র বার্স্ট টাইম কত 2, 7 আর 2 যোগ করলে কত হয় 9। P3 এসেছে, তার বার্স্ট টাইম কত 1, 9 আর 1 যোগ করলে কত হয় 10। এটা হয়ে গেল জিনিস। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে কি, ওয়েটিং টাইম আমরা যদি বার করি প্রসেস P0-র জন্য, কীভাবে দেখব, মাথারটাকে দেখব 0, এ ওয়েট করেছে কত 0। ওয়েটিং টাইম P1 কত, মাথারটা দেখব 3। ওয়েটিং টাইম P2 কত 7। ওয়েটিং টাইম P3 কত 9, হয়ে গেল। এ যোগ করলে কত হয় 3, 10, 19। টোটাল অ্যাভারেজ টাইম যদি আমরা বার করি তাহলে 19 কতগুলো প্রসেস আছে 4, এটা তো আমরা জানি 4.75 হয়ে যাবে। এবার আমাদের বার করতে দেবে টার্ন অ্যারাউন্ড টাইম P0 কত হবে, আর আগেরটা 3। টার্ন অ্যারাউন্ড টাইম P1 কত হবে, পরেরটা 7। টার্ন অ্যারাউন্ড টাইম P2 কত হবে 9। টার্ন অ্যারাউন্ড টাইম P3 কত হবে 10। এর টোটাল করলে কত হবে 29। তাহলে অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম ছিল, এটা অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কী হবে 29 ডিভাইডেড বাই 4 কত হয় 7.25। ওকে, এটা গেল FCFS। এবার আমরা করব হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। এবার শর্টেস্ট জব ফার্স্ট করতে গেলে শর্টেস্ট জব ফার্স্টের গ্রাইন্ড চার্ট রাখতে হবে, তো এঁকে ফেলা, দেরি কী আছে। এটা হচ্ছে 0 থেকে স্টার্ট হলো। শর্টেস্ট জব ফার্স্ট, কার সবচেয়ে শর্টেস্ট জব আছে P3, কত টাইম নিচে 1, তাহলে 0 আর 1 যোগ করলে 1। তারপরে কে শর্টেস্ট জব আছে P2, তারপরে P2, তাহলে P2-কে নাও, P2-র কত বার্স্ট টাইম নিচে 2, 2 আর 1 যোগ করলে 3। তারপরে শর্টেস্ট জব কে আছে P0,
P0কে নাও, বাস টাইম কত 3, 3 3 6, তারপরে কে আছে পড়ে থাকলো কে P1, P1কে নিয়ে নাও, 4 বাস টাইম, তাহলে 10 হয়ে গেল। তাহলে এখানেও সেম আমাদের বার করতে হবে ওয়েটিং টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, ঠিক আছে। এবার নেক্সট আছে হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। এবার এখানে একটা প্রায়োরিটি দেওয়া থাকবে, একটা নতুন ইয়ে থাকবে, এখানে প্রায়োরিটি দেওয়া থাকবে। প্রায়োরিটি কী দেওয়া থাকবে? P1-এর জন্য 1, P0-র জন্য P1, P2, P3। P0 প্রায়োরিটি কত 1, মানে হাইয়েস্ট প্রায়োরিটি আছে, এটা 3, এটা 4, এটা 2। এবার প্রায়োরিটি মানে প্রায়োরিটি দেখে আমাদের জ্ঞানটা রাখতে হবে। সো হাইয়েস্ট প্রায়োরিটি কার P0, P0-র কত বাস টাইম ছিল 3, 3 দিয়ে দিলাম, তাহলে 0 আর 3 3। তারপরে হাইয়েস্ট প্রায়োরিটি কার আছে P3, বাস টাইম কত 1, 3 আর 1 4। তারপরে প্রায়োরিটি কে আছে 3, তাহলে কে সে P1-এর বাস টাইম কত 4, 4 আর 4 8। তারপরে কে পড়ে থাকলো P2 প্রায়োরিটি 4 আছে, P2-র বাস টাইম কত 2, 8 আর 2 10 হয়ে গেল। এবার তাহলে আমাদের নন প্রিএমটিভ ভার্সনগুলো হয়ে গেল। এবার আমাদের করতে হবে কি প্রিএমটিভ ভার্সন, তাই তো প্রিএমটিভ ভার্সনগুলো করতে হবে। এবার চলে আসি প্রিএমটিভ ভার্সন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে প্রিএমটিভ ভার্সন হয় না। ওকে, প্রিএমটিভ ভার্সনের আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে প্রিএমটিভ ভার্সন হয় না, আমাদের শুরু হয় হচ্ছে শর্টেজ অফ ফার্স্ট, বা এই প্রিএমটিভ ভার্সন কিন্তু শর্টেজ রিমেনিং টাইম ফার্স্ট। ওকে, তো শুরু করি। কি দিয়েছে? P0, P1, P2, P3 দিয়ে দিয়েছে, তার অ্যারাইভাল টাইম দিয়ে দিয়েছে, তার বাস টাইম দিয়ে দিয়েছে, তার প্রায়োরিটিও দিয়ে দিয়েছে। ওকে, কি বলছে? অ্যাভারেজ এত 2 2 2, ঠিক আছে। তারপরে 7 3 2 1, প্রায়োরিটি কত 4 2 1 3 দিয়ে দিচ্ছে। এবার শর্টেজ অফ ফার্স্ট, শর্টেজ রিমেনিং টাইম ফার্স্ট বা শর্টেজ অফ ফার্স্ট, জ্ঞানটা রাখতে হবে, জ্ঞানটা রাখতে হবে। সো দেখবো শর্টেজ জব কার, শর্টেজ অ্যারাইভেল তো ফার্স্টের জায়গায় চাই দেখবো, তাহলে ফার্স্টে একেই আনতে হবে P0, অ্যারাইভেল সে 0-তে এসেছে তাই। তার বাস টাইম কত 7, তাহলে 0 আর 7 7। তারপরে এটাকে দেখবো P1, প্রসেস P1, তার বাস টাইম কত 3 10। ওকে, না সরি, আমাদের এখানে করতে হবে, পুরোটা এক্সিকিউট করলে হবে না, দেখতে হবে যে কি কতটা সময় কম নিচ্ছে, কে কী করছে, তাকে এক্সিকিউট করা থাকলে বাকিজন যাতে ওয়েট না করে বা স্টারভেশনে না চলে যায়, স্টার্ভ না করে ব্যাপারটাকে। তাহলে আমাদের ফার্স্টে কে আসে P0কে নাও, P0-র বাস টাইম কত 7, 7 নিলে তো সবাই চলে আসছে, 7 নিলে হবে না, তাহলে P0কে আমরা 1 চালাবো, তাহলে কত থাকলো 1 চললো, বাকি কত থাকলো 6। তারপরে কাকে চালাবো P1-কে, P1-এর বাস টাইম কত 3 তো চালালে হবে না, তাহলে তো P2ও চলে আসবে, P3ও চলে আসবে, তাহলে ওরা ওয়েট করতে হবে, সেটা করলে হবে না। তাহলে আমরা এর 2 চালালে কী হবে, 2 চালালে এতক্ষণে P2ও চলে আসবে, P3ও চলে আসবে, তাহলে একে 1 চালাচ্ছি, 1 চালালে কী হবে, 1 আর 1-এ 2 হয়ে গেল, 1 আর 1-এ 2 হয়ে গেল, বাকি কত থাকলো এর 2, বাকিগুলোকে ওপরে লিখবো,
যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো নিচে লিখব। তারপরে কে আসবে, P2 আসতে পারে, দেখ 2 হয়ে গেছে এখন, তাহলে P2 আসতে পারে, P3 আসতে পারে, ঠিক আছে। এবার আমরা কি করব, বাস টাইম কার কত বেশি, কম, P3 এর বাস টাইম কম 1, তাহলে আগে P3কে এক্সিকিউট করে নাও, 1 ইউনিট সময় লাগলো, 1 আর 3 3, তাহলে এর 0 বাকি থাকলো। এবার কে আসলো, এবার কে আসবে, আবার দেখব P0 কত বাকি ছিল, 6, P0 কত বাকি ছিল, আচ্ছা এখন কত আছে 3, তাহলে 3 হলে এখন P1 এর 3 আছে, তাহলে এটা হয়ে যাবে, তাই তো। P1 নেব 2, তাহলে 5, এর এখন বাকি থাকলো 0। এবার P2 আসলো, P2 এসে কী করলো, P2 2 ইউনিট নিল, তাহলে কত হয়ে গেল 7, আর P2 কত বাকি থাকলো 0। এবার তো আরামসে ভাই P0 এক্সিকিউট করে দিতে পারে, তাই না। 6 ইউনিট সময় নিল, 13 হলো 0, হয়ে গেল, সিম্পল, কিছুই নেই। এবার এর বার করতে দেওয়ালে এর বার করতে দিতে পারে হচ্ছে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম। তাহলে কমপ্লিশন টাইম কী করে দেখব, কমপ্লিশন টাইম লাস্টের দিক থেকে দেখব। এর কমপ্লিশন টাইম কত, 13 হলো। তারপরে কত, J1 দেখো, J1 খোঁজো, এই মানে P1 খোঁজো, P1 কত 5, এরকম করে P2 কত 7, P3 কত 3। টার্ন অ্যারাউন্ড টাইম কী করে ক্যালকুলেট করে, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম করো, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল 13, 5 মাইনাস 4, 5, 1। ওয়েটিং টাইম কী করে ক্যালকুলেট করে, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স টাইম, এইটা আর এইটা কত হয়, 6, 1, 3, 0। এবার ক্যালকুলেট করতে হবে হচ্ছে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড ওয়েটিং টাইম, করো কত হয়, 13, 4, 9, 10, 23, এটা কত 7, 10। এবার নিশ্চয়ই অ্যাভারেজও হবে, অ্যাভারেজও বার করতে দেবে, কত হয় 23 ডিভাইডেড বাই 4, কত হয় ওই 5.75 সামথিং হবে। 10 ডিভাইডেড বাই 4 হলে কত হবে 2.5। এটা হয়ে গেল অঙ্কটা, ওকে। এবার আমরা সিপিইউ শিডিউলিংয়ের পার্টটা আমাদের হয়ে গেল। এবার আমাদের আসবে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের পার্টটা, যাকে আমরা বলি হচ্ছে, যে চ্যাপ্টারের নাম হচ্ছে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের মেনলি 4টে কন্ডিশন হয়। ফার্স্ট কন্ডিশন মিউচুয়াল এক্সক্লুশন, 2 প্রোগ্রেস, 3 বাউন্ডেড ওয়েটিং, 4 একটা তো সেকেন্ডারি কন্ডিশনও বলতে পারিস, যেটা কিনা হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট, বা যাকে আমরা কি বলা যায়, নো অ্যাজাম্পশন রিলেটেড টু হার্ডওয়্যার স্পিড, ওকে। এবার ক্রিটিক্যাল সেকশন কি বলতে চাইছে, ক্রিটিক্যাল সেকশানে আমাদের এখানে একটা কোনো এন্ট্রি প্রোগ্রাম আছে বা এন্ট্রি কোড আছে, সেই এন্ট্রি কোডটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা ক্রিটিক্যাল সেকশানে ঢুকবো। ক্রিটিক্যাল সেকশানে এখানে অনেকগুলো প্রসেস নিজেদের
মেমোরি বা শেয়ার্ড মেমোরি শেয়ার করবে, দিয়ে এখানে এক্সিট সেকশন থাকবে। এইটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের মেন ফান্ডা। এবার মেনলি এই 3টে কন্ডিশনের ওপর ক্রিটিক্যাল সেকশনে বিভিন্ন রকমের সলিউশন আছে। সবচেয়ে ভালো সলিউশন বা যেটা এফিশিয়েন্ট সলিউশন সেটা হচ্ছে পিটারসন সলিউশন। এখানে 3টে কন্ডিশনকে স্যাটিসফাই করেছিল, তার ফলে কোনো কিছুর আমাদের সব কিছু স্যাটিসফাই করেছিল, সেই সলিউশনটাকে আমরা নিয়েছিলাম। এবার আসা হচ্ছে ডেডলকের পার্টটা। তো ডেডলক কি বলতে চাইছে? ডেডলক কি অ্যাকচুয়ালি? আমরা এর আগে স্টারভেশন পড়েছিলাম, তাই তো? আমরা এর আগে স্টারভেশন পড়েছিলাম। স্টারভেশনে কী ছিল, যে একটা প্রসেস সে 24 ঘন্টা ধরে, তার 24 ঘন্টা রিকোয়ার্ড ফিনিশ হতে, তাহলে বাকি প্রসেসগুলো কী করবে? গালের পর গাল হাত রেখে বসে থাকবে 24 ঘন্টা, যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি কাজ করতে পারবো না? এটা হতে পারে? তাই সাপোজ এখন কেউ যদি ভোট দিতে যায়, তাহলে ভোট দিতে গেলে যদি তার কিছু ভোটার কার্ড টার্ড নেই, হারিয়ে গেছে, সে ভোটার কার্ড খুঁজে পাবে, তারপরে নেক্সট ভোটার এসে ভোট দেবে। এটা হয়ে গেলে তো বাকি যেই লাইনে দাঁড়িয়েছে তারা তো উদুম মারবে ওকে, যে উদুম মারবে যার ভোটার কার্ড হারিয়ে গেছে। ভাই তো আপনি সরুন, আপনি আবার আপনি খুঁজে আনুন, আপনার তখন আমরা ভোট দিতে লাগছি, আপনি তখন খুঁজে আনুন। এইটা তো মেনলি প্র্যাকটিক্যালি কাজ। বা স্টারভেশন হলে তো সেটা হচ্ছে না। এই স্টারভেশনটাই এটা হচ্ছে স্টারভেশন কে করে? স্টারভেশন সিপিইউ করে না, স্টারভেশন করে হচ্ছে প্রসেসের বিভিন্ন রকমের অ্যারাইভাল টাইম বা বার্স্ট টাইমের প্রেক্ষিতে স্টারভেশন হয়। এবার ডেডলকে কী হয়? ডেডলক হয় হচ্ছে সিপিইউর জন্য, সিপিইউ যেই প্রসেসগুলোকে এক্সিকিউট করতে পারছে না, সেটা হচ্ছে ডেডলক। আমরা সাপোজ আমরা ইন্ডিয়ান কালচারে থাকি ভাই, ইন্ডিয়ান হাইওয়েতে চলি, কত রকমের হাইওয়ে আছে। এখানে একটা গাড়ি যাচ্ছে, আমরা প্রত্যেকদিন চলাফেরা করি রাস্তাঘাটে, আমরা কলেজের স্টুডেন্ট আছি ভাই, আমরা বিভিন্ন হাইওয়েতে যাই। ভাই যাচ্ছে আরামসে, যেতে যেতে গেলে এখান থেকে একটা লোক চলে এলো, গাড়ি চলে এলো, বিন্দাস যাচ্ছে, আচ্ছা আচ্ছা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ও বাবা এরাকে এখান দিয়ে একটা লোক এলো, দাঁড়িয়ে আছে, যাচ্ছে 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 যাচ্ছে, একে দেখলো এইখান দিয়ে একটা লোক দাঁড়িয়ে গেছে। এবার কি হলো? কেউ যেতে পারছে না ভাই, পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেল। দেখ, কে যেতে পারছে? কেউ যেতে পারছে না, ট্রাফিক জ্যাম হয়ে গেল। এইটাই হচ্ছে মেন ফান্ডা ডেডলকের। কেউ এক্সিকিউটিভ হতে পারছে না, একদম একটা জালে আটকে গেছে, না এক্সিকিউট হচ্ছে না এও এক্সিকিউট হতে পারছে, কেউই এক্সিকিউট হতে পারছে না। তাহলে ডেডলকের ক্ষেত্রে আমাদের মেনলি 4টে কন্ডিশন হয়। কি কি? মিউচুয়াল এক্সক্লুশন, নো প্রিএমশন, হোল্ড অ্যান্ড ওয়েট, আর এটা কি? সার্কুলার ওয়েট। এই 4টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায় তাহলে ডেডলক হবে। এই 4টের মধ্যে যদি একটাও না করে, একটাও যদি বাদ হয়ে যায় তাহলে ডেডলক হবে না, ঠিক আছে? এবার এখানে আরেকটা জিনিস আছে, র্যাগ বলে একটা ফান্ডা আছে। র্যাগ মানে কি? রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। কীভাবে হয় এটা? মেনলি দুখানা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে র্যাগ, একটা হচ্ছে এজেস, একটা হচ্ছে ভার্টাইসেস, ঠিক আছে? এজেস বলতে কি হয়? একটা প্রসেস রিসোর্সের কাছে রিকোয়েস্ট করছে, আর একটা প্রসেস অ্যালোকেট হয়েছে একটা রিসোর্সেস দিয়ে, অ্যাসাইন হয়েছে,
আর ভার্টাইসেস কি, ভার্টাইসেসের হচ্ছে পি একটা নোড, রিসোর্স হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল বক্স। আর একটা কী হয়, ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স কি মানে রিসোর্স ইনস্ট্যান্স, একটা সিঙ্গেল ইনস্ট্যান্স, একটা মাল্টিপল ইনস্ট্যান্স। সাপোজ আমাকে একটা গ্রাফ দিয়ে দিল ভাই, ঠিক আছে, সাপোজ আমাকে একটা গ্রাফ দিয়ে দিল, ধর এরকমই গ্রাফ দিল একটা, কেমন একটা, ধরা আমি একটা গ্রাফ চুজ করি, সেই গ্রাফটা দেখতে খানিকটা এরকম হবে, সিম্পল, বেশি কঠিন দিচ্ছি না। এখানে একটা রিসোর্স 1 আছে, এখানে রিসোর্স 3 আছে, ঠিক আছে, এখানে রিসোর্স 2 আছে, এখানে প্রসেস P1 কি আছে, একে রিকোয়েস্ট করছে, এটা অ্যাসাইন আছে। প্রসেস P2 একে রিসোর্স করছে, এ আছে, একে রিকোয়েস্ট করছে, এর P3 আছে, এখানে একটা রিসোর্স R4 আছে। এটা কি ডেডলকে পড়বে? না, ডেডলকে পড়বে না, কারণ এখানে কোনো সার্কুলার ওয়েটই হচ্ছে না। সার্কুলার ওয়েট না হলে ডেডলক হবে না। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে না, যদি মাল্টিপল ইনস্ট্যান্স থাকে তাহলে আমরা, যদি সার্কুলার ওয়েট হয় তাহলে আমরা গ্যারেন্টি বলতে পারবো না সেখানে ডেডলক অকার হচ্ছে হ্যাঁ কি না। হ্যাঁ, এবার যদি আমরা সিঙ্গেল ইনস্ট্যান্স থাকে তাহলে আমরা বলতে পারবো। কীভাবে সিঙ্গেল ইনস্ট্যান্স থাকলে কীভাবে বুঝবো, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে R1, ঠিক আছে, R1 সাপোজ সিম্পল রিসোর্সে দেখায়, একটু কমপ্লেক্স না করে। আচ্ছা, এখানে P5 আছে, এখানে প্রসেস P1, এখানে রিসোর্স 2, ঠিক আছে, এখানে প্রসেস P4, রিসোর্স 5, সরি রিসোর্স 5, P3, R4, P2, এখানে P5 আছে, হলো, প্রত্যেকটা রিসোর্স আছে। এটাকে বললো আমাদের ওয়েটেড ফর গ্রাফ করতে। কীভাবে করব, এখানে কোনো আমাদের রিসোর্সগুলো লাগে না, P1, P2, P3, P4, P5, এতগুলো প্রসেস আছে। এবার P1 কাকে রিকোয়েস্ট করছে, R1, এ যদি P2 না ছাড়ে তাহলে সেটা এক্সিকিউট হতে পারে না, তাহলে এ আরও তো এদিকে যাবে। এবার P2 কাকে রিকোয়েস্ট করছে, রিসোর্স 3কে, রিসোর্স 3 কার অপেক্ষায় আছে, R5, এটা হচ্ছে R3, তাহলে P3 কাছে যাবে। এখানে হচ্ছে P2 রিসোর্স 5কে দিচ্ছে, কার জন্য অপেক্ষায় আছে, P4 এর জন্য, তাহলে P4 এর দিকে যাবে। আবার P4 R2 কাছে, P1 এর কাছে যাবে। P3 R5 এর কাছে, তাহলে R5ও যাবে। তাহলে এখানে কি সার্কেল হচ্ছে গ্রাফের? হ্যাঁ, হচ্ছে তো ভাই। তাহলে হলে কি হবে, এটা আমরা বলবো ডেডলক। ইয়েস, ডেডলক। এটা হচ্ছে মেন ফান্ডা। এটা হচ্ছিল আমাদের কমপ্লিট অপারেশন। হ্যাঁ, কমপ্লিট নয়, এখনও আমাদের ফাইল ম্যানেজমেন্টটা আছে, মেমোরি ম্যানেজমেন্টটা আছে, আপ টু ডেডলক আমাদের এখানে করা থাকলো।